তুমি কি কখনো ভেবে দেখেছ যে মানুষটা সবসময় তোমার পাশে দাঁড়িয়েছে, যে অজস্র পরিস্থিতিতেও বেছে নিয়েছিল সম্পর্ককে, অহংকারকে নয়, ঠিক কেন তাকে হারানোর অনুভূতির সঙ্গে সঙ্গে আসে না? কারণ আসল কথা হলো, যতক্ষণ কোনো বিশ্বস্ত মানুষ পাশে থাকে তার বিশ্বস্ততার মূল্য শূন্য মনে হয়। সে মেসেজ করলে সেটাকে স্বাভাবিক মনে হয়, সে বোঝালে সেটাকে প্রত্যাশিত মনে হয়, সে থামে সেটাকে নিশ্চয়তা মনে হয়। কিন্তু যেদিন সে চুপ করে যায়, যেদিন সে কোনো হুলস্থুল না করেই পেছনে সরে যায়, ঠিক সেই দিন না হলেও কিছু সময় পর একটা গভীর উপলব্ধি আসে। আর তখন মাথার মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, আমি কি হারিয়েছি? এই মুহূর্তটাই সেই মোড় যেখানে অহংকার আর গিল্ট সরাসরি মুখোমুখি দাঁড়িয়ে থাকে, যেখানে অহংকার বলে আমি ঠিক আছি, আর গিল্ট ধীরে ধীরে ফিসফিস করে, না, তুমি তোমার সবচেয়ে বিশ্বস্ত মানুষটাকে হারিয়েছ। আর এই গিল্টের বোঝা শব্দে বোঝানো যায় না। এটা সেই বোঝা যা রাতে ঘুমাতে দেয় না, যা হাসতে হাসতে ভিতর থেকে খালি করে দেয়। কিন্তু প্রশ্ন এটা নয় যে গিল্ট আসে কিনা, আসল প্রশ্ন হলো এই গিল্ট কবে আসে এবং কত দেরিতে আসে। পার্ট 2 শুরু করার আগে, হ্যালো বন্ধুরা, আমি তোমার প্রিয় মাইন্ড গ্লোরি। ভিডিও শুরু করার আগে যদি তোমার কাছে এমন রিয়াল আর গভীর যদি টপিকগুলো ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করে দাও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও, যেন এমন কোনো ভিডিও তোমার মিস না হয়। পার্ট 1। যখন সে মনে করে সবকিছু তার নিয়ন্ত্রণে আছে, কিন্তু আসলে তা নয়। সে কখনো ভাবেও না যে সে তোমাকে হারাতে পারে, কারণ যে মানুষ প্রতিবার থেমে যায়, প্রতিবার বুঝিয়ে দেয়, প্রতিবার ইগোকে পিছনে ফেলে দেয়, সে মনের মধ্যে স্থায়ী হয়ে যায়। এটাই সবচেয়ে প্রথম ভুল, কারণ মানুষ ভ্যালু বুঝতে পারে না যতক্ষণ না সে মনে করে যে ভ্যালু গ্যারেন্টিড। আর তুমি সেই মানুষ ছিলে যিনি বিষয়টা খারাপ হওয়ার আগে সামলে নিয়েছিলে, যে মানুষটা ছিল যেটা রেগেও মেসেজ পাঠাতো, যেটা সঠিক হওয়ার চাইতে শুধু সঙ্গ থাকার পছন্দ করত। এখন একটু খেয়াল করো, এমন মানুষকে স্ট্রং মনে করা হয় না, ওকে অ্যাভেলেবল হিসাবে দেখা হয়। আর অ্যাভেলেবিলিটি মানুষের চোখে কোনো ভ্যালু তৈরি করে না। ঠিক এই স্টেজে সামনেওয়ালা আরাম করে থাকে, আর তোমরা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ো। তুমি কি কখনো লক্ষ্য করেছো, তুমি কম কথা বলো কিন্তু বেশি ভাবো? তুমি প্রশ্ন করা বন্ধ করে দাও, কারণ প্রতিটা উত্তর আগেই জানা থাকে। আর বাইরে থেকে সবকিছু নর্মাল মনে হয়, কিন্তু ভিতরে কিছু একটা ডিসকানেক্ট হতে থাকে। এখান থেকেই শুরু হয় সেই লড়াই, যার সে কোনো ধারণাই পায় না। ইগো বনাম অনুভূতি। তার ইগো বলে সে যাবে কোথায়, আর তার অনুভূতিগুলো ধীরে ধীরে চুপ হয়ে যায়, কারণ ইগো আওয়াজ করে। এখন আসল টুইস্ট শোনো, যেদিন তুমি বদলে যাও সেদিন তুমি কোনো ঘোষণা করো না, কোনো নাটক নেই, কোনো বক্তব্য নেই, শুধু তুমি আগের মতো রিয়্যাক্ট করা বন্ধ করো। এবং এখানেই তার মস্তিষ্ক প্রথমবারের মতো থেমে যায়, কারণ সে কখনো তোমাকে শান্ত থাকতে দেখেনি। সে তোমাকে সবসময় বোঝানোর চেষ্টা করেছে, চুপ থাকতে নয়। এখন এখানে একটা প্রশ্ন নিজের কাছে করো, তুমি কি চুপ্পি এত ভারী হতে পারে? হ্যাঁ, কারণ এটা সেই চুপ্পি না যা কেবল মনোযোগ পেতে হয়, এটা সেই চুপ্পি যা নিজস্ব সম্মান থেকে আসে। এখন মনোযোগ দাও, পরের অংশে যখন তুমি বদলাও, তখন সামনে থাকা লোকটা সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে না। প্রথমে সে অস্বীকার করে, সে নিজের কাছে বলে আজ তো ব্যস্ত, কাল কথা বলবো। এটা একটা মুখোশ, কিন্তু মুখোশ তখনই হয় যখন সম্পর্ক মজবুত হয়। এখানে সম্পর্ক ইতোমধ্যে দুর্বল হয়ে গেছে, শুধু সে সেটা জানে না। আর যখন অহংকার মনে করতে শুরু করে যে নিয়ন্ত্রণ ছেড়ে যাচ্ছে, তখন অনুভূতিগুলো প্রথমবার জেগে ওঠে। কিন্তু সমস্যা হচ্ছে, ফিলিংস দেরিতে আসে, আর গিল্ট আরও দেরিতে আসে। আর যখন গিল্ট আসে, তখন লয়াল মানুষটা চলেই গিয়ে থাকে। এখানেই গল্পটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এখন একটু থেমে ভালো করে বুঝো একটা কথা, যে মানুষটা মনে করে সে কারো কিছু হারায়নি, আসলে সে সেই মানুষটাকে আগে থেকেই ইগনোর করে ফেলেছে। কিন্তু ইগনোর মানে সবসময় মেসেজের রিপ্লাই না দেওয়া নয়। আসল ইগনোর হয় যখন কারো কথা শোনা হয় কিন্তু মনে নেওয়া হয় না। আর লয়াল মানুষ এখানেই আটকে যায়। সে দেখে সামনেওয়ালা শুনছে, হ্যাঁ হ্যাঁ বলছে, কিন্তু আসলে বুঝছে না। তুমি অনলাইনে কখন আসো, কোন স্টোনে রিপ্লাই করো, রিপ্লাইও করো নাকি? আর এখান থেকেই পুরো কন্ট্রোলটা ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। কারণ কন্ট্রোল তখনই ভালো লাগে যখন সেটা চোখে পড়ে না। যেমনই কন্ট্রোল হাতছাড়া হয়, সেটা ভয়ে বদলে যায়। এখন ইগো আর আগের মতো শক্তিশালী থাকে না। এটা আর জোরে কথা বলে না, আর নিজেকে ডিফেন্ড করে না। এবার চুপচাপ ক্যালকুলেট করে, যদি সত্যি এটা বেরিয়ে যায় তাহলে আমার ভুল কোথায় ছিল? আর এই অনুভূতিগুলো প্রথমবার পুরো শক্তি পায়। অনুভূতিগুলো আর অভিযোগ করে না, শুধু স্মরণ করিয়ে দেয়। সে মনে করিয়ে দেয় কতবার তুমি বুঝিয়েছ, কতবার মানিয়ে নিয়েছ, কতবার নিজেকে ছোট করেছ। আর এখন সেই স্মৃতিগুলো হয়ে দাঁড়ায় ঝামেলা। এখন আরেকটা ঝুঁকি তৈরি হয়, সে তোমাকে মনে করে নিজের ভুল ধরে না, সে নিজেকে নির্দোষ মনে করে আর পরিস্থিতিকেই দোষ দেয়। সময়টা ঠিক ছিল না, চাপ বেশি ছিল, পরিস্থিতি খারাপ ছিল, কিন্তু ভিতরে এক জিনিস টিপে দেয়, যদি পরিস্থিতিই কারণ হতো তাহলে সেই মানুষ আজও কেন শান্ত? কারণ যদি তুমি ভুল হতো তুমি তো চেঁচাতেই, যদি তুমি বিভ্রান্ত হতো তুমি তো প্রশ্ন করতেই। কিন্তু তুমি শান্ত থাকো, আর শান্ত মানুষটাই সবচেয়ে ভয়ঙ্কর হয়।
এখন সেই সময় আসে যখন সে তোমার সাথে যোগাযোগ করার অজুহাত খোঁজে। সরাসরি নয়, সরল নয়, সে ক্যাজুয়াল হবে, স্বাভাবিক হবে, বন্ধুত্বপূর্ণ টোন ব্যবহার করবে। কারণ অহংকার এখনও স্বীকার করতে চায় না যে সে ভয় পেয়েছে, কিন্তু অনুভূতিগুলো এখন বলতেই শুরু করে যে কিছু ঠিক নেই। এখন খেয়াল করো, এই স্টেজে মানুষরা প্রায়ই ভুল করে। তারা ভাবে এখন সে খেয়াল করছে তাহলে হয়তো ফিরে আসবে, কিন্তু খেয়াল করা আর বদলানো দুটো আলাদা জিনিস। খেয়াল হয় অহংকারকে, বদলানো অপরাধবোধ হাসে, আর অপরাধবোধ এখনও পুরোপুরি সক্রিয় হয়নি। এখন সেটা তোমার জীবন কল্পনা করতে শুরু করে নিজের ছাড়াই। এই কল্পনা অনেক ব্যথার কারণ এখানে অহংকারের কোনো ভূমিকা থাকে না। এখন কোনো আধিপত্য নেই, কোনো উপরে থাকা নেই, শুধু একটা খালি জায়গা। আর সেই খালি জায়গাই অনুভূতিগুলোকে দমন করে। এখন সে নিজের কাছে প্রশ্ন করে, আমি কি এটা হালকাভাবে নিয়েছিলাম? আমি কি এটা নিশ্চয়তায় নিয়েছিলাম? আমি কি দেরি করেছিলাম? এই প্রশ্নগুলো সহজ নয়। এই প্রশ্নগুলো রাতে আসে, এই প্রশ্নগুলো নীরবতায় আসে, এবং এদের কোনো তাৎক্ষণিক উত্তর থাকে না। এখন একটা সময় আসে যখন সে তোমাকে মেসেজ করতে চায় কিন্তু থেমে যায়, কারণ এখন ভয় দুই পাশে। ভয় এইটা নয় যে তুমি রিপ্লাই করবে না, ভয় এইটা যে তুমি ইমোশনালি অ্যাভেলেবল থাকবে না। আর এটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ রিজেকশন থেকে বেশি যন্ত্রণা দেয় অপ্রাসঙ্গিকতা। এখন ইগো প্রায় চুপ হয়ে গিয়েছে। সে আর নিজেকে বাঁচানোর চেষ্টা করে না, সে এখন শুধু লস বুঝতে চায়। আর লস বুঝে নেওয়ার পর যা আসে তা হলো গিল্ট। কিন্তু গিল্ট আসার আগে একটা শেষ ভাবনা আসে, যদি আমি আগে বুঝে ফেলতাম। আর এইটাই সবকিছু বদলে দেয়, কারণ এবার গল্প সেই পর্যায়ে পৌঁছতে চলেছে যেখানে গিল্ট পুরোপুরি কথা বলে আর ইগো শুনেই থাকেন, কোনো কাজ করতে পারেন না। কিন্তু প্রশ্ন এখনও একই, গিল্ট যখন বলবে তাহলে কি বিশ্বস্ত মানুষ শুনবে? পার্ট 3, যখন গিল্ট কথা বলবে আর ইগো প্রথমবার চুপ থাকবে। এখন এখানে একটা পার্থক্য স্পষ্ট দেখতে পাওয়া যায়। আগে যে উৎকণ্ঠা ছিল সেটা এখন শান্ত ভয় বদলে যায়। এখন সে মানুষ বারবার ফোন ধরে না, কিন্তু বারবার ফোন দেখে। এখন সে তোমার নাম নেয় না, কিন্তু প্রতিটা ফাঁকা সময়ে তোমার কথা মনে পড়ে। আর এখানেই গিল্ট ধীরে ধীরে আওয়াজ তোলে। কিন্তু দেখো, দোষ কখনো সরাসরি আসে না, ও আগে প্রশ্নের আকারে আসে। আমি কি ওকে হালকাভাবে নিয়েছি? আমি কি ওর দেওয়ার তুলনায় কখনো ততটা দিয়েছি? আমি কি ওর বিশ্বস্ততাকে আরাম মনে করে নিয়েছি? এই প্রশ্নগুলো মনকে ব্যথিত করে, কারণ এর উত্তর ইগোর কাছে থাকে না। এখন ইগোর কাজ বদলে যায়। আগে ইগো নিয়ন্ত্রণ করত, এখন ইগো রক্ষা করে। নিজেকে বলে সবাই পারফেক্ট না, সম্পর্কগুলো এমনই চলে। যদিও এতটাই শক্তিশালী হতো তাহলে চলে যেত কেন? আর এই কথাগুলো এখন নিজেকে বোঝানোর চেষ্টা করে। মিলছে, কিন্তু কিছুই বদলাচ্ছে না। এখান থেকেই লয়াল মানুষ নিজেকে বোঝাতে শুরু করে। সে নিজের সঙ্গে বলে, হয়তো আমি বেশি ভাবছি, হয়তো সামনে থাকা মানুষটা ক্লান্ত। প্রতিটা সম্পর্কেই এমন হয়, কিন্তু আসল সত্যি হলো যখন মানুষ বারবার নিজেকে বোঝাতে থাকে তখন সম্পর্কটা আগেই অসমতা হয়ে গেছে। এখন এখানে অহংকার আর অনুভূতির দ্বিতীয় পরত শুরু হয়। তার অহংকার বলে, আমি ভুল কেন মানব? আমি তো কিছু ভুল করিনি। যদি ওর সমস্যা থাকে তাহলে বলুক। আর তার অনুভূতি ধীরে ধীরে নরম হয়ে যায়। সে অনুভব করা বন্ধ করে দেয় যে সামনের লোকে বারবার নিজেকে মানিয়ে নিচ্ছে। এখন ভালো করে শোনো, সত্যি ভালো মানুষ হঠাৎ করে বদলে যায় না। সে প্রথমে কম কথা বলে, তারপর কম রিয়্যাক্ট করে, তারপর কম আশা করে, আর শেষে কম জড়িয়ে পড়ে। আর সামনেওয়ালা তখনই এই সব লক্ষ্য করে যখন প্রক্রিয়াটা প্রায় শেষের দিকে চলে আসে। এটাই সবচেয়ে ব্যথার সত্যি, কারণ তখন অহংকার মনে করতে শুরু করে যে কিছু ভুল হচ্ছে, কিন্তু তখন পর্যন্ত অনুভূতিগুলো বাঁচানোর সময় শেষ হয়ে গেছে। এখন একটা জিনিস আছে যা খুব কম মানুষই বোঝে। যখন সত্যি ভালো মানুষ পিছিয়ে যায়, সে পিছিয়ে যায় এই কারণে নয় যে সে ভালোবাসা হারিয়েছে। অতএব সে পিছিয়ে আসে কারণ সে সম্মান চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে গেছে। আর সম্মান চাওয়ার সময় যখন আসে তখন সম্পর্ক তো আগেই হারিয়ে গেছে। এখন সামনেওয়ালা বিভ্রান্ত হয়। সে ভাবে, আগে এমন ছিল না, আগে তো ও নিজে কল করত, আগে তো ও বুঝে নিত। আর এখানেই অহংকার ভেঙে পড়ে। কিন্তু এখনও অনুভূতিগুলো জয় পায় না, কারণ অহংকার শেষ চেষ্টা করে দূরত্ব নিয়ন্ত্রণ করার। সে ভাবে, একটু উপেক্ষা করব, ও নিজে এসে যাবে। একটু চুপ থাকব, তাহলে আমার গুরুত্ব বুঝবে। কিন্তু সমস্যা হলো, এখন সামনেওয়ালা ঠিক একই কাজ করছিল। সে মাসখানেক আগে শুরু করেছিল। পার্থক্য শুধু এটুকুই যে এখন এটা বাধ্যতামূলক নয়, বরং সিদ্ধান্ত হয়ে গেছে। আর সেই সিদ্ধান্তের সঙ্গে যে নীরবতা আসে তা খুব ভারী। এই নীরবতা কোনো প্রশ্ন তো করে না, এই নীরবতা কোনো উত্তরও চায় না। এটা শুধু জানিয়ে দেয়, এখন অনেক দেরি হয়ে গেছে। আর এখানেই অহংকার হারতে শুরু করে। কিন্তু অনুভূতিগুলো এখনও পুরোপুরি জাগেনি, কারণ দোষবোধ আসার জন্য একটা শেষ জিনিস লাগে, ফাইনাল উপলব্ধি।
আর সেই উপলব্ধি কখন আসে? যখন বিশ্বস্ত মানুষ মানসিকভাবে নয়, মানসিকভাবেই মুভ অন করে গেছে। তখন আর দুঃখ লাগে না, তখন আর অভিযোগও থাকে না, করে না, সে কিছু বোঝায় না। আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, কারণ দুঃখ দেখালে সামলানো যায়, রাগ দেখালে কথাবার্তা হতে পারে, কিন্তু যখন মানুষ চুপ হয়ে যায়, বুঝবে সে ভিতরে থেকে সিদ্ধান্ত নিয়েছে। আর এটাই প্রথমবার ইগোকে আঘাত দেয়। আমি হয়তো সত্যিই কিছু হারিয়েছি, কারণ এখন গল্প পরবর্তী ধাপে যাবে, যেখানে ইগো ভেঙে পড়ে, অপরাধ বোধ জন্মায়, আর অনুভূতিগুলো দেরিতে ছুটে আসে। কিন্তু প্রশ্ন হলো, কি অপরাধ বোধ কখনো বিশ্বস্ত মানুষকে ফিরিয়ে আনতে পারে? এটি আমরা পার্ট 2-তে খুলে বলবো। বন্ধুদের একটা ছোট্ট কথা বলতে চাই। এই সময় আমার একটু টাকার দরকার আছে, জরুরি কাজে, তাই তোমার সাথে খোলাখুলি কথা বলছি। যদি তোমার মনে হয় এবং যদি তোমার পক্ষে সম্ভব হয়, তাহলে তুমি একটু সাহায্য করতে পারো। তবে একটা কথা পরিষ্কার বুঝে নাও, কোনো জোরাজুরি নেই, কোনো চাপ নেই। যদি তোমার কাছে এই মুহূর্তে দেওয়ার সামর্থ্য না থাকে, সেটা একদম ঠিক আছে। তুমি এখানে বসে ভিডিও দেখো, শোনো, বোঝো, সেটাই আমার জন্য অনেক বড় কথা। সেই সাপোর্ট থেকেই আমি আগেই অনেক খুশি। কিন্তু যদি তোমার মনে হয় হ্যাঁ আমি একটু সাহায্য করতে পারি, তাহলে কমেন্টে ইউপিআই আইডি লিখে দাও। করে দিয়েছি, আর ডিসক্রিপশনেও ইউপিআই আইডি দিয়েছি, হয়তো স্ক্রিনেও দেখাচ্ছে। ওইটার মাধ্যমে আপনি সাপোর্ট করতে পারেন। যতটুকু ঠিক মনে হয় ততটুকুই। এই মুহূর্তে আমার একটু সাহায্যের দরকার, তাই ইমানদারিতে বলছি। আর যদি না পারেন, তাও কোনো সমস্যা নেই। আপনি এখানে আছেন, সেটাই আমার জন্য যথেষ্ট। আর যদি ইউপিআই করে সাহায্য করেন, তো একবার কমেন্টে জানাবেন প্লিজ। এখন চলুন ফিরে যাই সেই কথায়, যেই কারণে আপনি এখানে আটকে ছিলেন। পার্ট 2, যখন অহংকার ছিঁড়ে যায়, কিন্তু অনুভূতিগুলো এখনও লড়াই করছে। এখন পর্যন্ত একটা কথা স্পষ্ট হয়ে গিয়েছে, মিলছে, কিন্তু কিছুই বদলাচ্ছে না। এখান থেকেই লয়াল মানুষ নিজেকে বোঝাতে শুরু করে। সে নিজের সঙ্গে বলে, হয়তো আমি বেশি ভাবছি, হয়তো সামনে থাকা মানুষটা ক্লান্ত। প্রতিটা সম্পর্কেই এমন হয়। কিন্তু আসল সত্যি হলো, যখন মানুষ বারবার নিজেকে বোঝাতে থাকে, তখন সম্পর্কটা আগেই অসমতা হয়ে গেছে। এখন এখানে অহংকার আর অনুভূতির দ্বিতীয় পরত শুরু হয়। তার অহংকার বলে, আমি ভুল কেন মানব? আমি তো কিছু ভুল করিনি। যদি ওর সমস্যা থাকে তাহলে বলুক। আর তার অনুভূতিগুলো ধীরে ধীরে নরম হয়ে যায়। সে অনুভব করা বন্ধ করে দেয় যে সামনে লোকে বারবার নিজেকে মানিয়ে নিচ্ছে। এখন ভালো করে শোনো, সত্যি ভালো মানুষ হঠাৎ করে বদলে যায় না। সে প্রথমে কম কথা বলে, তারপর কম রিয়্যাক্ট করে, তারপর কম আশা করে, আর শেষে কম জড়িয়ে পড়ে। আর সামনেওয়ালা তখনই এইসব লক্ষ্য করে যখন প্রক্রিয়াটা প্রায় শেষের দিকে চলে আসে। এটাই সবচেয়ে ব্যথার সত্যি, কারণ তখন অহংকার মনে করতে শুরু করে যে কিছু ভুল হচ্ছে। কিন্তু তখন পর্যন্ত অনুভূতিগুলো বাঁচানোর সময় শেষ হয়ে গেছে। এখন একটা জিনিস আছে যা খুব কম মানুষই বোঝে। যখন সত্যি ভালো মানুষ পিছিয়ে যায়, সে পিছিয়ে যায় এই কারণে নয় যে সে ভালোবাসা হারিয়েছে। সে পিছিয়ে আসে কারণ সে সম্মান চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে গেছে। আর সম্মান চাওয়ার সময় যখন আসে, তখন সম্পর্ক তো আগেই হারিয়ে গেছে। এখন সামনেওয়ালা বিভ্রান্ত হয়। সে ভাবে, আগে এমন ছিল না, আগে তো নিজে কল করত, আগে তো বুঝে নিত। আর এখানেই অহংকার ভেঙে পড়ে। কিন্তু এখনও অনুভূতিগুলো জয় পায় না, কারণ অহংকার শেষ চেষ্টা করে দূরত্ব নিয়ন্ত্রণ করার। সে ভাবে, একটু উপেক্ষা করব, ও নিজে এসে যাবে। একটু চুপ থাকব, তাহলে আমার গুরুত্ব বুঝবে। কিন্তু সমস্যা হলো, এখন সামনেওয়ালা ঠিক একই কাজ করছিল। সে মাসখানেক আগে শুরু করেছিল। পার্থক্য শুধু এটুকুই যে এখন এটা বাধ্যতামূলক নয়, বরং সিদ্ধান্ত হয়ে গেছে। আর সেই সিদ্ধান্তের সঙ্গে যে নীরবতা আসে, তা খুব ভারী। এই নীরবতা কোনো প্রশ্ন তো করে না, এই নীরবতা কোনো উত্তরও চায় না। এটা শুধু জানিয়ে দেয়, এখন অনেক দেরি হয়ে গেছে। আর এখানেই অহংকার হারতে শুরু করে। কিন্তু অনুভূতিগুলো এখনও পুরোপুরি জাগেনি, কারণ দোষবোধ আসার জন্য একটা শেষ জিনিস লাগে, ফাইনাল উপলব্ধি। আর সেই উপলব্ধি কখন আসে? যখন বিশ্বস্ত মানুষ মানসিকভাবে নয়, মানসভাবেই মুভ অন করে গেছে। তখন আর দুঃখ লাগে না, তখন আর অভিযোগ থাকে না, করে না, সে কিছু বোঝায় না। আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, কারণ দুঃখ দেখালে সামলানো যায়, রাগ দেখালে কথাবার্তা হতে পারে, কিন্তু যখন মানুষ চুপ হয়ে যায়, বুঝবে সে ভিতরে থেকে সিদ্ধান্ত নিয়েছে। আর এটাই প্রথমবার ইগোকে আঘাত দেয়। আমি হয়তো সত্যিই কিছু হারিয়েছি, কারণ এখন গল্প পরবর্তী ধাপে যাবে, যেখানে ইগো ভেঙে পড়ে, অপরাধবোধ জন্মায়, আর অনুভূতিগুলো দেরিতে ছুটে আসে।
কিন্তু প্রশ্ন হল, কি অপরাধবোধ কখনো বিশ্বস্ত মানুষকে ফিরিয়ে আনতে পারে? এটি আমরা পার্ট 2তে খুলে বলবো। পার্ট 2, যখন অহংকার ছিঁড়ে যায় কিন্তু অনুভূতিগুলো এখনও লড়াই করছে। এতক্ষণ পর্যন্ত একটা কথা স্পষ্ট হয়ে গিয়েছে। সেই মানুষটা যার মনে হতো সবকিছু তার নিয়ন্ত্রণে আছে, এখন সে দেখতে পাচ্ছে নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যাচ্ছে। কিন্তু খেয়াল করো, এই অনুভূতি হঠাৎ করে আসে না। প্রথমে একটু অস্বস্তি হয়। সে লক্ষ্য করে তুমি আর আগের মতো রিয়্যাক্ট করো না, তুমি আর ব্যাখ্যা দাও না, তুমি আর প্রতিটা ব্যাপার ঠিক করার চেষ্টা করো না। আর ঠিক এখানেই অহংকার প্রথমবার প্রশ্ন তোলে, এই পরিবর্তন কেন হলো? কিন্তু অহংকার উত্তর খুঁজতে দেয় না, নিজেই একটা উত্তর তৈরি করে ফেলে। এটা শুধু দৃষ্টি আকর্ষণের জন্য করছে, এটা অভিনয় করছে, কিছুদিনের মধ্যে সব আবার ঠিক হয়ে যাবে। এটাই অহংকারের সবচেয়ে বড় ফাঁদ। সে রিয়ালিটিকে ডিলে করে ফেলে। এখন একটা ঝুঁকিপূর্ণ ধাপ আসে। সে তোমাকে টেস্ট করা শুরু করে, একটু দূরত্ব বাড়িয়ে দেখে, একটু ঠান্ডা মেজাজে দেখে, একটু দেরিতে রিপ্লাই দিয়ে দেখে। সে ভাবে তুমি আগের মতোই ফিরে এসে যাবে। কিন্তু পার্থক্য এই যে এখন তুমি ভিতর থেকে আগের মতো আর থাকো না। এখন তুমি রেসপন্ড করো, রিয়্যাক্ট না। এখন তুমি শোনো কিন্তু ঘোর পাকড়ে পড়ো না। এখন তুমি কথা বলো কিন্তু নিজেকে হারাও না। আর এইটাই তাকে কনফিউজ করে, কারণ সে তোমাকে এই ভার্সনে কখনো দেখেনি। এখন এখানে অনুভূতিগুলো ধীরে ধীরে জেগে ওঠে। প্রথমে ছোট ছোট জিনিসগুলো কাটতে শুরু করে। তোমার চুপ থাকা, তোমার নিরপেক্ষ থাকা, তোমার ঠিকঠাক কথাবার্তা, এসব তাকে আঘাত দেয় না, কিন্তু বিরক্ত করে তো অবশ্যই। কারণ বিরক্ত হওয়া মানে পুরোপুরি নিয়ন্ত্রণ আর নেই। এখন অহংকার আর অনুভূতির মধ্যে মনেই মনে তর্ক চলতে থাকে। অহংকার বলে যদি সে সত্যি সত্যি দূরে যাচ্ছিল তাহলে কিছু নাটক করত। অনুভূতি বলে কিন্তু আগে সে নাটক করত, এখন করছে না। অহংকার বলে আমিই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে নিজেই মানিয়ে নেবে। অনুভূতি বলে কিন্তু এবার সে মানিয়ে নিচ্ছে না। আর এখান থেকেই ঝগড়া শুরু হয়। একটা জিনিস আছে যা বেশিরভাগ মানুষ লক্ষ্য করে না, যখন অহংকার আর অনুভূতি লড়াই করছে তখন মানুষ বাইরের দিক থেকে স্বাভাবিক দেখায়। সে হাসে, সে ব্যস্ত দেখায়, সে কুল আচরণ করে। কিন্তু ভিতরে একটা প্রশ্ন বারবার ঘুরে বেড়ায়, যদি এটা সত্যিই চলে যায়? তাহলে সেই প্রশ্নই অনুভূতিকে শক্তি দেয়। কিন্তু এখনও দোষবোধ হয় না, কারণ দোষবোধের জন্য একটা শর্ত পূরণ হতে হয়। তাকে মেনে নিতে হবে যে ভুলটা তারই ছিল। আর অহংকার কোনো অবস্থায় এটা মেনে নিতে চায় না। এখন এই পর্যায়ে সে তোমার ব্যবহার বিশ্লেষণ করতে শুরু করে। সে পুরনো চ্যাটগুলো পড়ে, সে পুরনো মুহূর্তগুলো মনে করে, সে আগে আর এখনের মধ্যে তুলনা করে। আর এই তুলনা কখনোই অহংকারের পক্ষে যায় না। এখানেই একটা স্বাভাবিক জায়গা আসে যেখানে মানুষ নিজেরাই থেমে যায়। তুমি যদি এখানে পৌঁছে থাকো, বুঝে নাও যে সামনে আরও গভীর কথা বলার আছে। এখন শোনো, যতই উপলব্ধি বাড়ে অহংকার ডিফেন্স মোডে চলে যায়। সে নিজের কথা ঠিক করবার চেষ্টা করে। আমিও অনেক করেছি, আমি পারফেক্ট ছিলাম না, কিন্তু খারাপও নই ছিলাম। প্রত্যেকেরই একটা সীমা থাকে। এইটাই জাস্টিফিকেশন। ইগোকে কিছুক্ষণ বাঁচিয়ে রাখে, কিন্তু ফিলিংসগুলোকে আরও শক্তিশালী করে তোলে। কারণ ফিলিংসগুলো ফ্যাক্টস দেখে না, ওরা লস অনুভব করে। আর লস তখনই অনুভব হয় যখন কোনো কিছু সত্যিই হাত থেকে ফিসলে যাচ্ছে। এখন সে তোমাকে মনে করতে শুরু করে, কিন্তু সেই ভার্সনকে নয় যা অ্যাডজাস্ট করত। সে সেই ভার্সনকে মনে করে যা স্টেবল ছিল, যা কনস্ট্যান্ট ছিল, যা সব সময় অ্যাভেলেবল ছিল। আর এখানেই প্রথমবার লয়্যালটির মানে বোঝা যায়। কিন্তু সমস্যা হলো, মানে তখনই বোঝা যায় যখন মানে দেওয়া মানুষটা ক্লান্ত হয়ে পড়ে। এখন দোষারোপ আসার পালা শুরু হয়, কিন্তু এখনও পুরোপুরি গিল্ট কাজ করছে না, কারণ ইগো শেষবার চেষ্টা করে ফিলিংসগুলো চাপা দিতে। সে নিজের সাথে বলে যদি সে গুরুত্বপূর্ণ হতো তাহলে এখনও ফিরে আসত। কিন্তু ভিতর কোথাও একটা কণ্ঠস্বর বলে হয়তো সে ফিরে আসেনি, কারণ এবার সে নিজের পক্ষে দাঁড়িয়েছে। আর এই ভাবনাই সবচেয়ে বেশি বিরক্ত করে, কারণ এর মানে তুমি আর অপশন নও। আর মানুষ ইগোর চেয়ে বেশি অপশন হয়ে যেতে ভয় পায়। এখন একটা অদ্ভুত অবস্থা তৈরি হয়। সেই মানুষটা যে আগে আত্মবিশ্বাসী ছিল যে সব ঠিক আছে, এখন সব কিছুর ওপর বেশি মনোযোগ দিতে শুরু করে। কারণ সামনে একটা সত্যি দাঁড়িয়ে আছে, তুমি যাওনি, তুমি ক্লান্ত ছিলে। আর এই বোঝাটা সবচেয়ে বেশি ব্যথা দেয়, কারণ ক্লান্ত মানুষ কোনো ফন্দি বাঁধে না, সে কোনো খেলা খেলে না,
সে শুধু চুপচাপ নিজেকে বাঁচায়। এখন গিল্ট মেমোরি নিয়ে আসে, ছোট ছোট জিনিস, তোমার অপেক্ষা করা, তোমার বারবার বোঝানো, তোমার চুপচাপ অ্যাডজাস্ট হয়ে যাওয়া। আগে এসব সব স্বাভাবিক মনে হতো, এখন এসব সব ভারী লাগে। আর ভারী লাগে কারণ এখন দেওয়ার কেউ নেই। এখন সে এটা ভাবে না যে তুমি কি করছো, এখন সে ভাবছে আমি কি হারিয়েছি। আর সেটাই ওই সময়টাই যখন একজন বিশ্বাসযোগ্য মানুষের মূল্য আসলেই বুঝতে পারো, কিন্তু অনেক দেরিতে। তারপর আসে একটা খুবই অস্বস্তিকর সত্য। বিশ্বাসযোগ্য মানুষকে হারানোর দুঃখ তখন হয় না যখন সে চলে যায়, দুঃখ তখন হয় যখন বুঝতে পারো এমন মানুষ আর সহজে আর কেউ পাওয়া যায় না। তখন অহংকার পুরোপুরি চুপ থাকে না, কিন্তু দুর্বল হয়ে যায়, আর লড়াই করে না, তর্কে জড়ায় না, শুধু পস্তানো বন্ধ করার চেষ্টা করে, কিন্তু পস্তানো থামে না। তখন সে তুলনা করতে শুরু করে, তোমার জায়গায় অন্য কাউকে বসিয়ে দেখে, তোমার ধৈর্য আর কাউকে খুঁজে পায়, তোমার লয়্যালটি বারবার প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু প্রতিবার ব্যর্থ হয়, কারণ লয়্যালটি কোনো স্কিল নয় যা শেখা যায়, এটা একটা স্বভাব, আর স্বভাব বিরল হয়। এখন গিল্ট পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু গিল্টের সঙ্গে একটা ভয় আসে, যদি আমি কন্ট্যাক্ট করি আর সে আগের মতো না থাকে। আর সেই ভয়টাই সবচেয়ে বেশি বাধা পায়, কারণ ইগো ভাঙতে পারে, কিন্তু রিজেকশন ইগোর থেকেও বেশি ব্যথাকর। এখন সে তোমাকে মনে করে, কিন্তু অ্যাপ্রোচ করে না, কারণ এখন সে জানে যদি সে আসে তাহলে শুধু তুমি না, নিজের ভুলটাও মোকাবিলা করতেই হবে। আর ভুলের মুখোমুখি হওয়া সবার পক্ষে সহজ কথা নয়। এখন এখানে একটা খুব রিয়েল জিনিস ঘটে, সে নিজের আশেপাশের মানুষের সাথে কথা বলে, কিন্তু নাম ধরে বলে না, কারণ নাম নিলে গিল্ট বাড়ে। এখন সে হাসে, কিন্তু হাসিতে কোনো ওজন থাকে না। এখন সে সাধারণ দেখায়, কিন্তু ভিতরে কিছু অসম্পূর্ণ থাকে, আর সেই অসম্পূর্ণতা কখনো কখনো এত ভারী হয়ে যায় যে মানুষ নিজের সাথে চোখে চোখ রাখতে পারে না। এটাই সেই স্তর যেখানে মানুষ রাতে জেগে থাকে আর দিনে নিজেকে ব্যস্ত রাখে, কারণ নীরবতা এখন বাইরে নয়, ভিতরে থাকে, আর ভিতরে নীরবতা সবচেয়ে অনেক বেশি কথা বলে। এখন প্রশ্ন আর এই থাকে না যে সে ফিরে আসবে কিনা, আসল প্রশ্ন হয় যদি সে ফিরে আসেও আমি কি তখনও সেই একই মানুষ থাকব যা আগে ছিলাম। আর এই প্রশ্নটাই এই পুরো গল্পের টার্নিং পয়েন্ট। এখন অপরাধবোধ শুধু অনুভব হয় না, এখন অপরাধবোধ থেকে যায়। আগে সেটা মাঝে মাঝে আসতো, এখন সেটা প্রতিদিন কোনো না কোনো অজুহাতে মাথা তোলে, কখনো কোনো গানের মাঝে, কখনো কোনো পুরনো জায়গার স্মৃতিতে, কখনো কোনো এলোমেলো কথোপকথনের মাঝখানে, আর সবচেয়ে বেশি রাতে, কারণ রাত ইগোকে দুর্বল করে দেয়। দিনের বেলা মানুষ নিজেকে ব্যস্ত রাখতেই পারে, কিন্তু রাতের বেলা মন মিথ্যে বলেই না। তখন সে মানুষ বারবার একই প্রশ্নের ঘোরাফেরা করে, আমি কি সত্যিই চেষ্টা করেছিলাম? আর এই প্রশ্ন সরাসরি আসে না, এটা অনেক স্তরে আসে। প্রথমে সে ভাবে আমি যা করেছিলাম সেটা ভুল ছিল না, তারপর কিছুক্ষণ পর মনে হয় কিন্তু আমি যা করিনি সেটা হয়তো বেশি জরুরি ছিল। আর এই জায়গাতেই দুশ্চিন্তা গাঢ় হতে থাকে। এখন সে তোমার কথাগুলো নতুন দৃষ্টিকোণ থেকে মনে করতে শুরু করে। আগে যা অভিযোগ মনে হতো এখন সেই একই কথা সতর্কতা মনে হয়। আগে যে নীরবতা বিরক্তিকর লাগতো এখন সেই নীরবতা অর্থপূর্ণ মনে হয়। আর ঠিক এখানেই সবচেয়ে কষ্টের শিফটটা হয়, কারণ এখন বুঝতে পারছে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এখন সে কল্পনা করে যদি ওই দিন শুনতো, যদি ওই দিন ইগোকে পাশেই রাখত, যদি ওই দিন তোমাকে হালকাভাবে নিত না। কিন্তু কল্পনা বাস্তবতা বদলায় না, আর এটাই ফ্রাস্ট্রেশন তৈরি করে। এরপর আরেকটা জিনিস শুরু হয়, নিজের দোষ খোঁজা। কিন্তু খেয়াল করো, এটা ভালো দোষ খোঁজা নয়, এটা সেই দোষ খোঁজা যা মানুষ কারো সঙ্গে শেয়ার করে না, কারো কাছে বলে না যে সে অনুতপ্ত, কারণ অনুতপ্ত হওয়া মানে দুর্বলতা দেখানো। ইগো যদিও ভাঙা, কিন্তু পুরোপুরি মরে যায় না। এখন সে তোমার প্রোফাইল দেখে, কিন্তু মানে করে না যে দেখছে। সে আপডেটগুলো লক্ষ্য করে, কিন্তু ভাবে যে তার কোনো ফারাক পড়ছে। আর যখনই মনে হয় তুমি ঠিক আছো, গিল্ট আরও গাঢ় হয়, কারণ যদি তুমি দুঃখিত থাকো তাহলে ওর একটা আরাম মেলে, কিন্তু তোমার স্থির থাকা ওকে সন্দেহে ফেলে। এখন সে নিজের কাছে প্রশ্ন করে, কি সে সত্যিই আগালেই? আমি কি শুধু একটা অধ্যায় ছিলাম? আর এই প্রশ্ন ইগো সহ্য করতে পারে না, কারণ ইগোকে মানতে হবে যে ও প্রতিস্থাপনীয়। এখন এখানে একটা ঝুঁকিপূর্ণ ধাঁচ তৈরি হচ্ছে। সে যোগাযোগ করার কোনো সুযোগ খোঁজে, কিন্তু পাঠায় না। সে মেসেজ টাইপ করে, তারপর মুছে ফেলে। সে ফোন করার কথা ভাবে, তারপর নিজেকে থামিয়ে দেয়। কারণ এখন ভয় শুধুই প্রত্যাখ্যানের নয়, ভয় এটা যে তুমি উদাসীন হয়ে যাবে। উদাসীনতা প্রত্যাখ্যানের থেকেও বেশি যন্ত্রণাদায়ক হয়। এখন সে বুঝতে শুরু করে, তোমার বিশ্বস্ততা তোমার দুর্বলতা ছিল না, সেটা তোমার শক্তি ছিল, এবং সেই শক্তিকেই সে স্বস্তি মনে করে ফেলেছিল। এখন দোষবোধের সবচেয়ে ভারী রূপ আসে নিজেকে তুলনা করার মাধ্যমে। সে তুলনা করে তখনকার সময়ের সঙ্গে যখন তুমি তার পাশে ছিলে। সে বুঝতে পারে এখন সে অনেক খালি, অনেক অস্থির, আর এই উপলব্ধি কোনো নাটকীয় মুহূর্তে আসে না। এটা ধীরে ধীরে মন সেটেলস হয়, যেন কারোর ভারী একটা বস্তু বুকের ওপর রাখছে। এখন সে জানে যদি সে ফিরে যায়
তাহলে শুধু তোমার সামনেই নয়, নিজের সাথেও লড়তে হবে। আর এই কারণেই অনেকেই দোষবোধে থাকে, কিন্তু কোনো পদক্ষেপ নেয় না। কারণ পদক্ষেপ মানে দায়িত্ব নেওয়া, আর দায়িত্ব মানেই অহংকারের সবচেয়ে বড় শত্রু। এখন গল্পটা সেই জায়গায় পৌঁছেছে যেখানে সিদ্ধান্ত নেওয়া অনিবার্য হয়ে দাঁড়ায়। না হলে সে পুরোপুরি অহংকার ছেড়ে দেবে, নাকি অপরাধ বোধ নিয়ে বাঁচতে শিখবে। আর এখান থেকেই সবচেয়ে বড় টুইস্ট শুরু হয়, কারণ এখন পরের অংশ অপরাধ বোধের বাইরে গিয়ে সিদ্ধান্তের দিকে যাবে। আর সিদ্ধান্ত সবসময় গল্প বদলে দেয়। যদি পরের অংশ মিস হয়ে যায়, তাহলে পুরো মানসিকতা অসম্পূর্ণ থাকবে। চতুর্থ পর্বে যখন সিদ্ধান্ত পিছিয়ে যায় না আর সত্য সামনে এসে দাঁড়ায়, তখন আর কোনো বিভ্রান্তি থাকে না। এখন মস্তিষ্ক জানে কিছু হারিয়েছে, প্রশ্ন শুধু এতটুকু থাকে, সেই সত্যের মুখোমুখি হওয়া হবে কিনা। এখন পর্যন্ত অহংকার ভেঙে পড়েছে, পুরোপুরি না, কিন্তু এতটুকু যে সে লড়াই করতে পারে না। এখন অহংকারের কাজ শুধু একটা, ক্ষতির পরিমাণ কম দেখানো। সে চেষ্টা করে যেন ক্ষতিটা ছোট হয়ে দেখা যায়। নিজের মনেই বলে, হয়তো এতটা বিশেষ ছিল না, সব সম্পর্ক এমনটাই হয়, আর একজন তো মিলেই যাবে। কিন্তু এখন এসব কথা আর ভিতরে ধরে না, কারণ এখন মস্তিষ্ক ফ্যাক্টস দেখতে শুরু করেছে। এখন সে লক্ষ্য করে তোমার যাওয়ার পর তার জীবনে স্থিরতা নেই। এখন সে এটাও লক্ষ্য করে যে তোমার সাথে থাকলে সে কখনো একা মনে করত না, কথা না হলেও। আর এখন ভিড়ের মধ্যেও একাকিত্ব লাগে। এটাই সিদ্ধান্তের চাপ তৈরি করে। এখন সে দুই পথের মাঝামাঝি দাঁড়িয়ে। একটা রাস্তা বলছে অহংকার বাদ দাও, এগিয়ে যাও, কিন্তু অহংকার বেশি হলে রাস্তাটা বলে ভুল স্বীকার করো, সত্য মানো। আর এই সিদ্ধান্ত নেওয়া সহজ নয়, কারণ ভুল মানার মানে হলো তুমি স্বীকার করছো তুমি ঠিক ছিলে না, আর সে ছিল ভুল। আর মানুষ তার ভুলের থেকে বেশি তার ইমেজ হারানোর ভয় পায়। এখানে একটা খুব বাস্তব কথা আছে। তারা তোমার সম্পর্কে ভাবছে, এটা ভাবছে না আমি তাকে ভালোবাসি কিনা। তারা ভাবছে আমি যা হারিয়েছি সেটা কি কেউ বদলে দিতে পারবে। আর এই প্রশ্নের উত্তর সবসময় নীরবতায় মেলে না, কারণ বিশ্বস্ততা বদলায় না, উপস্থিতি রিপ্লেস হয় না, কনসিস্টেন্সি রিপ্লেস হয় না। এখন ডিসিশন আরও ভারী হয়ে যায়। এখন সে তার আচরণকে জাস্টিফাই করা বন্ধ করে দেয়। এখন সে নিজেকে ডিফেন্ড করে না। এখন সে শুধু একটাই চিন্তা করে, যদি আজও আমি চুপ থাকি তাহলে কাল আমার কাছে কি থাকবে। এখান থেকেই ভয় অ্যাকশনে বদলাতে পারে, কিন্তু অ্যাকশনও দুই রকম হয়। একটা অ্যাকশন হয় ইগো ড্রিভেন, যেখানে সে ক্যাজুয়ালি আসে, সাধারণভাবে আচরণ করে যেন কিছুই হয়নি। এই অ্যাকশন প্রায় ফেল হয়, কারণ লয়াল মানুষ এখন ক্যাজুয়াল জিনিসে কনফিউজ হয় না। আরেকটা অ্যাকশন, এটা ট্রুথ ড্রিভেন হয়, যেখানে সে ভেতর থেকে জানে যে এখন যদি কিছু বলে মাস্ক পড়ে যাবে, আর মাস্ক পড়ার মানে হলো ভান ভিত্তি ভেঙে যাবে। এখন প্রশ্ন আর এটা নয় যে সে আসবে কিনা, প্রশ্ন হলো সে কেমন অবস্থায় আসবে। কারণ যদি সে অহংকার নিয়ে আসে তাহলে সম্পর্ক সেই জায়গায় শেষ, আর যদি সে সত্য নিয়ে আসে তবুও গ্যারেন্টি নেই যে দেরি হয়ে যায়নি। এখন এখানে তোমার অবস্থানটা বোঝো। তুমি আর অপেক্ষা করছো না, আর আশা বাঁধছ না, তুমি শুধু দেখছো। আর দেখা হলো সবচেয়ে শক্তিশালী অবস্থান, কারণ দেখার মানে হলো কন্ট্রোল নয়, ক্ল্যারিটি। হয় এখন তুমি রিয়াকশনও দাও না, তুমি রেসপন্সও দাও না, তুমি শুধু দেখো সামনে যে কি করছে। আর এটাই সবচেয়ে বড় পরীক্ষা, কারণ চয়েস কথা বলে, ওয়ার্ডস নয়। এখন যদি সে আসে আর পরিস্থিতির ওপর দোষ দেয়, তাহলে স্পষ্ট যে ইগো এখনও বেঁচে আছে। যদি সে আসে আর নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে, তাহলে স্পষ্ট যে দোষবোধ এখনও পুরোপুরি নেই। কিন্তু যদি সে আসে আর কিছু জাস্টিফাই না করে, কিছু ডিফেন্ড না করে, শুধু অ্যাকসেপ্ট করে, তাহলে বুঝবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু তখনও একটা কথা ঠিক হয় না, সেই লয়াল মানুষ কি এখনও একই? মানুষ তো মানুষই, আর এই গল্পটাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ মোড় নেয়। কারণ বিশ্বস্ত মানুষ ফিরে আসে না, সে সিদ্ধান্ত নেয়, আর সিদ্ধান্ত আসে অনুভূতি থেকে নয়, সম্মান থেকে। এখন একটা অদ্ভুত জিনিস শুরু হয়। সেই মানুষটা যাকে মনে হচ্ছিল সে প্রস্তুত, হঠাৎ বুঝতে পারে প্রস্তুত হওয়া আর মোকাবিলা করা দুটো আলাদা কথা। কারণ মোকাবিলা শুধু সামনে দাঁড়ানো ব্যক্তির সঙ্গে হয় না, মোকাবিলা হয় নিজের সঙ্গে। এখন সে বুঝতে পারে যে আজ যদি সে আসে, তাহলে শুধু তোমাকে নয়, তোমার বদলে যাওয়ার সংস্করণকেও সামলাতে হবে। আর সেই সংস্করণ তাকে ভয় দেখায়, কারণ ওই সংস্করণে তো রাগ নেই, ইমোশনালও না, নিডিও না। এটা কাজের ভার্জন, ব্যালেন্সড, ক্লিয়ার। আর কাজ মানুষটাকেই সবচেয়ে বেশি অসুবিধা দেয়। এখন সে কথোপকথনের ভাবনা করে, ভাবছে যদি আমি এটা বলি সে কি বলবে, যদি আমি আফসোস দেখাই তার রিয়াকশন কি হবে। আর প্রতিটা কল্পনায় একটা জিনিস সাধারণ থাকে, তুমি আগের মতো আর দেখা দাও না। এখন সে বুঝতে পারে যে সে শুধু একজন মানুষ হারায়নি, সে একটা সেফ জায়গাও হারিয়েছে।
যেখানে ভয়ে না থেকে সে নিজের মতো থাকতে পারত, যেখানে কেউ বিচার করত না, যেখানে বোঝাপড়া হতো। আর সেফ জায়গা হারানোই সবচেয়ে বড় ক্ষতি। এখন অহংকার শেষবারের মতো চেষ্টা করে এই সত্যটা নরম করার। সে নিজের সঙ্গে বলে, হয়তো আমি অতিরঞ্জন করছি, হয়তো সে এতটা বদলায়নি। কিন্তু প্রতিবার এই চিন্তাগুলো ব্যর্থ হয়, কারণ প্রমাণ শক্তিশালী। এখন সে লক্ষ্য করে, তুমি ব্যাখ্যা করো না, তুমি যুক্তি দাও না, তুমি নিজেকে রক্ষা করো না। আর এই সব করেছ সেই মানুষটি যে নিজেকে বাঁচিয়েছে। এখন এখানে বিশ্বস্ত মানুষের একটা বড় জয় হয়। তোমাকে ক্লোজার দরকার নেই, তোমাকে স্বীকৃতি দরকার নেই। তুমি শুধু জানতে চাও সামনেওয়ালা কতটা সত্য বলছে। হতে পারে, আর এটাই তাকে সবচেয়ে বেশি ভয় দেখায়। কারণ সত্য বলা মানে হলো মেনে নেওয়া যে সে দেরি করে ফেলেছে, সে সময় মতো মূল্য বোঝেনি, সে আনুগত্যকে হালকাভাবে নিয়েছে। এখন সে নিজের মধ্যে একটা অপরাধ বোধ বহন করে, যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভিতরে খুব ভারী হয়। সে কাউকে কিছু শেয়ার করে না, কাউকে জিজ্ঞেস করে না, কারণ এই অপরাধ বোধ ব্যক্তিগত। এখন একটা মুহূর্ত আসে যখন সে ঠিক করে যে এখন বা তো বলবে বা চিরতরে চুপ থাকবে। এবং এই সিদ্ধান্ত কোনো আবেগপ্রবণ মুহূর্তে হয় না, এই সিদ্ধান্ত নীরবতায় হয়। যখন কোনো বিভ্রান্তি, কোনো বন্ধু নেই, যখন কোনো পরামর্শ নেই, যখন শুধু সে আর তার সত্য। আর সত্য কখনো নরম হয় না। এখন এখান থেকে গল্প দুই দিকেই যেতে পারে। একটা দিক যেখানে সে অর্ধেক সত্য নিয়ে আসে, নিজের ভুলও মেনে নেয়, কিন্তু পুরোটা না। এই দিকটা বেশিরভাগ সময় বিফল হয়, কারণ বিশ্বস্ত মানুষ অর্ধেক সত্য চিনে ফেলে। আরেকটা দিক যেখানে সে কোনো প্রত্যাশা ছাড়াই আসে, কোনো দাবি ছাড়াই, কোনো নিয়ন্ত্রণ ছাড়াই। আর এই দিকটা বিরল হয়, কিন্তু বিরল জিনিসগুলোই মূল্য রাখে। এখন এখানেই বিশ্বস্ত মানুষের স্পষ্টতা কাজে লাগে। তুমি এখন রিয়্যাক্ট করো না, এখন আর ইমপ্রেস হও না। তুমি শুধু দেখো সামনে ওটা আসলেই বদলাচ্ছে কিনা, না শুধু ভয়ে সামঞ্জস্য করছে। আর এইটাই অনেক বড় ফারাক। পরিবর্তন কাজ করে, সামঞ্জস্য নার্ভাস করে। পরিবর্তন ধীরে ঘটে, সামঞ্জস্য অধৈর্য করে। পরিবর্তন কোনো অজুহাত দেয় না, সামঞ্জস্য কারণ দেয়। আর এটাই এবার তোমার সিদ্ধান্ত। এখন পাওয়ার শিফট হয়ে গেছে। আগে পাওয়ার ওর কাছে ছিল, কারণ তুমি কেয়ার করো। এখন পাওয়ার তোমার কাছে, কারণ তুমি স্পষ্ট। আর স্পষ্টতা সবচেয়ে বিপজ্জনক জিনিস। এখন গল্প সেই মুহূর্ত এসে পৌঁছেছে যেখানে ফলাফল ঠিক হবে। এখন সামনে শুধু দুটোই বাকি আছে, নতুন সম্পর্ক না চিরস্থায়ী বিদায়। কিন্তু সেটা ঠিক করবে পার্ট 5, পঞ্চম পর্ব, যখন সামনের মানুষ প্রস্তুত থাকে কিন্তু আপনি না। এখানেই গল্পের সবচেয়ে অস্বস্তিকর অংশ শুরু হয়, কারণ এখন সেই মানুষটা কথা বলার জন্য, মেনে নেওয়ার জন্য, হয়তো ফিরে আসার জন্যও প্রস্তুত, কিন্তু প্রথমবার আপনার প্রস্তুতি থাকে না। আর এইটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ নিজেদের হারিয়ে ফেলে। কারণ মানুষ যেটার অপেক্ষা করে ঠিক সেই জিনিসটা সামনে এলে মস্তিষ্ক বেশ কনফিউজড লাগছে। ভাবো তো, যার জন্য তুমি একসময় নিজেকে বুঝাতে গিয়েছিলে, আজ সেই মানুষটাই তোমার সামনে এসে এক্সপ্লেনেশনস দিতে চাচ্ছে। তবে ব্যাপারটা একটু আলাদা। এখন তোমার তার এক্সপ্লেনেশন দরকার নেই। আর এটাই সবচেয়ে বড় পাওয়ার শিফট। সামনে যে যতই বলুক তুমি শোনো না, তুমি শুধু দেখো তার টোন, তার ধৈর্য, তার সততা। কারণ এখন কথাগুলো আর এত গুরুত্বপূর্ণ নয়, এখন ওয়েট করাটা গুরুত্বপূর্ণ। তুমি আর দেখো না সে কি বলছে, দেখো সে কোন জিনিস থেকে বাঁচতে যাচ্ছে। আর এখানেই শুরু হয় অর্ধসত্য আর পুরো সত্যের ফারাক। সত্য আলাদা দেখায়, এখন ইগো পুরোপুরি চলে যায় না, কিন্তু সেটা নিয়ন্ত্রণে থাকে না। সামনেওয়ালা এখন তোমার থেকে স্বীকৃতি চায় না, কিন্তু চায়। আর এটাই তার দুর্বলতা। কারণ যে মানুষ স্বীকৃতি চায় সে ভিতর থেকে এখনও অনিশ্চিত। এখন একটা খুব স্মার্ট ব্যাপার হয়, সে তোমাকে বোঝানোর চেষ্টা করে না, কিন্তু চায় তুমি তাকে বুঝে যাও। আগে তুমি বুঝতে পারতে না, এখন তুমি থেমে যাও। আর থামাটা সবচেয়ে বড় জবাব হয়। এখন সে অনুভব করে যে তুমি ফিরে আসার জন্য খুশি নও। আর এই উপলব্ধি তার জন্য একটা শক, কারণ সে দোষবোধ করে এসেছে, কিন্তু এক্সপেকটেশনও সঙ্গে নিয়ে এসেছে। সে ভেবেছিল তুমি অপেক্ষা করবে, কিন্তু তুমি করছো না। আর এখানেই গল্পটা আসলেই বদলে যায়। এখন তুমি নিজেই এক প্রশ্ন করো, যদি সে মানুষ আজও বদলায়নি, তাহলে আমি কি আবার একই ভুল করব? আর এই প্রশ্ন অনুভূতি নয়, এটা অভিজ্ঞতা করে। এখন সামনেওয়ালা তোমার নীরবতা পড়ার চেষ্টা করে, কিন্তু নীরবতা এখন বিভ্রান্তি নয়, নীরবতা এখন স্পষ্টতা। আর স্পষ্টতাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এখন সে তার সবচেয়ে বড় চাল চালে, ইমোশন। সে আফসোস দেখায়, সে যন্ত্রণা দেখায়, সে ক্ষতি দেখায়। কিন্তু এখন তুমি ইমোশনের থেকে নয়, প্যাটার্ন দিয়ে বিচার করো। কারণ ইমোশন তো মুহূর্তিক, আর প্যাটার্ন স্থায়ী। এখন তুমি লক্ষ্য করো সে দায় নেওয়ায় আগ্রহী নাকি শুধু কষ্ট দেখাচ্ছে, সে পরিবর্তনের কথা বলছে নাকি শুধু ভয় দেখাচ্ছে।
সে তোমাকে চায় নাকি একাকিত্ব থেকে পালাচ্ছে, আর এখানেই সব স্পষ্ট হয়ে যায়। এখন পুরো শক্তি তোমার হাতেই, কিন্তু এই শক্তি জোরে চেঁচানোর নয়, এটা কাজের শক্তি। তুমি হুমকি দাও না, শর্তও ধরো না, তুমি শুধু একটাই জানো, যা মানুষ একবার লয়্যালটি হারালে দ্বিতীয়বার আর সুযোগ চায় না, সে অর্জন করে। আর এটাই সেই জিনিস যা বেশিরভাগ মানুষ করতে পারে না। এখন সামনেবালা বুঝতে শুরু করে ফিরে আসা সহজ নয়, আর এখান থেকে দুটো রাস্তা হয়ে যায়, বা তো সে সত্যি বদলে যায় বা নিজের রক্ষার জন্য পিছিয়ে যায়। আর দুটো কেসেই তুমি জিতেছ, কারণ এখন ফলাফল তোমাকে নির্ধারণ করে না, এটা তোমার স্পষ্টতা বাড়ায়। কারণ এখন গল্প শেষ ফেজে যাচ্ছে, যেখানে সিদ্ধান্ত নেওয়া শেষ, শুধু সেটা মেনে নেওয়া বাকি। পরেরটা অংশটা হবে সবচেয়ে চুপচাপ আর সবচেয়ে চূড়ান্ত। পার্ট 6। যখন সবকিছু স্পষ্ট হয়ে যায় কিন্তু সিদ্ধান্ত নেওয়া এখনও সহজ হয় না। এখন আর কোনো ভুল বোঝাবুঝি থাকে না, দুপক্ষই সব বুঝে গিয়েছে। সামনের লোকটাও জানে সে কি হারিয়েছে, আর আপনি জানেন আপনি কি ভুগেছেন। কিন্তু বুঝে যাওয়া আর মেনে নেওয়া একই কথা নয়। এখন সামনের লোক বারবার একই কথা বলবে না, সে আর আপনাকে বোঝানোর চেষ্টা করবে না। সে শুধু এখন সময়ের সঙ্গে থাকবে, কারণ সে বুঝে গিয়েছে বেশি কথা বললে তার ক্ষতি হবে। এখন চুপ থাকাই ভালো। দুটো দিকই আছে, কিন্তু পার্থক্য স্পষ্ট। তার নীরবতা ভয় থেকে আসে, আপনার নীরবতা স্পষ্টতা থেকে। আর স্পষ্টতার সামনে ভয় টিকতে পারে না। এখন সে আপনার চোখে কিছু খুঁজতে চায়, অনুমোদন নয়, শুধু দিশা। কারণ এখন সে জানে যা হবে তা আপনার দিক থেকে ঠিক হবে। আর এখানেই অনেকেই ভুল করে বসে, কারণ ক্ষমতা হাতে এলে অহংকার ফিরতে শুরু করে। কিন্তু এখানে অহংকার ব্যবহার করা নিজের বিরুদ্ধে যায়। এখন যদি আপনি পুরনো কথাগুলো গুনতে শুরু করেন, তাহলে গল্প আবার পিছিয়ে যাবে। আর যদি আপনি খুব দ্রুত মাফ করে দেন, তাহলে শেখা হবে না, অসম্পূর্ণই থেকে যাবে। এটাই সবচেয়ে ঝামেলা ভরা ভারসাম্য। এখন তুমি লক্ষ্য করো তার ধারাবাহিকতা। আজ কি বলছে সেটা না, আজ কি করছে সেটাও না, বরং হলো চাপের মধ্যে সে কি একই রকম থাকে কি না। কারণ পরিবর্তন সহজ সময় দেখা যায় না, পরিবর্তন কঠিন সময় দেখা যায়। এখন একটা জিনিস অনেক পরিষ্কার হয়ে যায়, যে মানুষ সত্যিই বদলায় সে তাড়াহুড়ো করে না, সে দ্রুত ফিক্স হতে চায় না, সে তাড়াতাড়ি লেভেল পেতে চায় না, সে সময় দেয় আর সময় নেয়। কিন্তু যে মানুষ শুধু ভয়ে সামঞ্জস্য করছে, সে দ্রুত সব ঠিক করতে চায়, আর দ্রুত সবটাই মিথ্যে হয়। এখন তুমি কি লক্ষ্য করছো ও কি অস্বস্তিকর প্রশ্ন থেকে পালাচ্ছে নাকি তাদের মুখোমুখি হচ্ছে? ও কি নীরবতা সহ্য করতে পারছে নাকি সেটা ভরাট করার চেষ্টা করছে? কারণ যে মানুষ নীরবতা সহ্য করতে পারে সে সত্যিই বদলায়। এখন ধীরে ধীরে তোমার ভিতরেও অনুভূতিগুলো কাঁপতে শুরু করছে, পুরোপুরি নয়, শুধু হালকা করে মাঝে মাঝে কোনো পুরনো স্মৃতি মনে পড়ে, কখনো কোনো নরম কোণ জেগে ওঠে। আর ঠিক এখানেই তোমাকে নিজের সাথে সৎ হতে হয়। তুমি নিজেকে জিজ্ঞেস করো, আমি এটা আবার চাই কেন? কারণ এটা বদলেছে নাকি আমি একাকিত্ব অনুভব করছি? এই প্রশ্নটাই অনেক গুরুত্বপূর্ণ। শার্প তুমি, আর এর উত্তর কাউকে শেয়ার করো না, কারণ এই উত্তর তোমার ভবিষ্যৎ ঠিক করবে। সামনেওয়ালা তোমার এই ভিতরের লড়াই দেখতে পায় না, কিন্তু সে অনুভব করে তুমি ভিতরে কোথাও সংগ্রাম করছো, আর সেটাই তাকে ভয় দেয়। কারণ যদি তুমি সিদ্ধান্ত নাও তাহলে সেটা চূড়ান্ত হবে। এখন সে তার সবচেয়ে সৎ চেষ্টা করে, কোনো নাটক বা প্রতিশ্রুতি ছাড়াই। সে শুধু ধারাবাহিক থাকার চেষ্টা করে, আর ধারাবাহিকতা সময় চায়। এখন তুমি তাকে সময় দাও, কিন্তু আশা দাও না, আর সেটাই সবচেয়ে পরিপক্ক অবস্থা। আশা দেওয়া আর সুযোগ দেওয়া দুটো আলাদা জিনিস। তুমি সুযোগ দাও, আশা না। এখন সামনে থাকা মানুষটা বুঝতে শুরু করে এটা দ্বিতীয় সুযোগ না, এটা মূল্যায়ন পর্ব। আর মূল্যায়নে কোনো শর্টকাট নাই। এখন ছোট ছোট জিনিসও মাইনার হয়, ওর রিয়াকশন, ধৈর্য, সীমা রক্ষা, আর সবচেয়ে বেশি ওর সম্মান। তুমি আর দেখো না সে তোমাকে কতটা চায়, দেখো কেমন করে চায়, কারণ চাওয়ার ধরনটাই ভবিষ্যৎ বলে। এখন তুমি ভিতর থেকে সচেতন থাকো, কিন্তু সতর্ক। তুমি আবেগগুলো দমন করো না, কিন্তু তাদের নিয়ন্ত্রণও করো দিতে। আর এটাই সবচেয়ে কঠিন কাজ, কারণ এটা স্টেজ প্যাশনের নয়, ডিসিপ্লিনের। এখন সামনের মানুষটা বা তো ওই ডিসিপ্লিনে গড়ে উঠবে, বা নিজে থেকেই বাইরে হয়ে যাবে। আর দুটোই ক্ষেত্রে তুমি নিজেকে হারাবে না। এখন গল্পটা এমন জায়গায় পৌঁছেছে যেখানে কোনো নাটক নেই, কোনো ঝগড়া নেই, কোনো জোরে আওয়াজের মুহূর্ত নেই। শুধু দুইজন মানুষ আর একটা সত্য আছে, আর সত্যকে বেশি দিন ঠেকানো যায় না। যদি তুমি এখান পর্যন্ত থেমে থাকো, তাহলে এই ভিডিও শুধু শোনা হয়নি, এটা ভিতরে ঢুকেছে। কারণ এই গল্প কোনো এক ব্যক্তির নয়, এটা সেই মুহূর্তের ছিল যখন অহংকার ভেঙে পড়ে।
অনুভূতিগুলো দেরিতে জাগে আর বিশ্বস্ততার দাম অনেক দেরিতে বোঝা যায়। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ফিরিয়ে আনা নয়, কাউকে দোষী মনে করানোও নয়। উদ্দেশ্য শুধু একটাই ছিল, তুমি নিজেরাই হারিয়ে যাওয়ার আগে থেমে যাও। কারণ প্রতিটি গল্পে অন্য মানুষ বদলে যেতে পারে বা কখনো ফিরে আসতেই পারে না। সবচেয়ে জরুরি হলো তুমি আবার সেই একই ভুল করো না যা তোমাকে এখানে নিয়ে এসেছে। এই ভিডিওর কোনো অংশে যদি তোমার মনে হয় এটা আমার সাথেও ঘটেছিল, তাহলে বুঝতে পারো তুমি একা নও। আর যদি কোথাও তোমার কনফিউশন হয়, কোনো প্রশ্ন আটকে থাকে বা কোনো মোড়ে বুঝতে না পারো, সঠিক সিদ্ধান্ত কি সেটা নিজের মধ্যে চেপে রাখো না, নিচে সোজা সাপটা লিখে ফেলো, ঘুরিয়ে ফিরিয়ে না। কারণ অনেক সময় একটা সঠিক প্রশ্ন জীবনটাই বদলে দিতে পারে। আর যদি মনে হয় এমন কথা অন্য কোথাও পাওয়া যায় না, তাহলে এখানে আবার আসতে ভুলবে না। বাকিটা যা বুঝতে ছিল হয়তো তুমি বুঝেই গেছো। এটাই সিরিজের খুব গভীর আর চিন্তা উদ্রেককারী শেষ।